সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের ডেটা ম্যানেজমেন্ট প্রসেসিং এন্ড প্রেজেন্টেশন লেকচারের দ্বিতীয় অংশ আমরা শুরু করতে যাচ্ছি, অর্থাৎ ডেটা প্রেজেন্টেশন। ডেটা বিভিন্নভাবে প্রেজেন্ট করা যায়, যেমন টেবিলের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে, ফিগার্সের মাধ্যমে। ফিগার্স অর্থাৎ গ্রাফস, চার্টস, ম্যাপস, এগুলোর মাধ্যমে ডেটাকে প্রেজেন্ট করা যায়। ডেটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ডেটা সম্পর্কে বুঝতে পারি। এই বোঝার ক্ষেত্রে ডেটা প্রসেসিং এর ফলে আমরা যে সামারি ভ্যালুগুলো পাই, সেই ভ্যালুগুলোর প্রেজেন্টেশন হতে পারে এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটার মাধ্যমে আমরা ডেটা সম্পর্কে ধারণা পাই বা বুঝতে পারি। যে কোনো ধরনের ডেটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে হতে পারে এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা টেবুলার প্রেজেন্টেশন অথবা টেক্সচুয়াল প্রেজেন্টেশন। এই সময় আমাদের খেয়াল করতে হয় আমরা আসলে কি কমিউনিকেট করতে চাচ্ছি, কাদের জন্য কমিউনিকেট করতে চাচ্ছি, এবং এই যে ডেটা আমি প্রেজেন্ট করব, এই ডেটাটা আমার অডিয়েন্সের বুঝতে কি কি সমস্যা হতে পারে, এবং এই ডেটা প্রেজেন্টেশনের মাধ্যমে বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কমপ্লিট পিকচারটা আমি আমার অডিয়েন্সের কাছে তুলে ধরতে পারছি কিনা। বিভিন্নভাবে ডেটাকে প্রেজেন্ট করা যায়। কিছু টুল রয়েছে, আমরা এখানে কয়েকটি টুলের নাম উল্লেখ করতে চাই। যেমন ফ্রিকোয়েন্সি চার্টের মাধ্যমে যদি আমরা চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারি, প্রেজেন্ট করতে পারি, যেমন বার চার্ট, পাই চার্ট, প্যারেটো চার্ট। আমরা চার্টের মাধ্যমে ট্রেন্ড শো করতে পারি, যেমন লাইন চার্টস, এরিয়া চার্টস। আমরা চার্টের মাধ্যমে ডিস্ট্রিবিউশনকে প্রেজেন্ট করতে পারি, যেমন হিস্টোগ্রামস। আমরা চার্টের মাধ্যমে অ্যাসোসিয়েশনকেও দেখাতে পারি, যেমন স্ক্যাটার ডায়াগ্রামস। যে কোনো ধরনের ডেটা প্রেজেন্টেশনের সময় আমাদের কিছু বিষয় একটু খেয়াল রাখতে হয়। আমরা শুধুমাত্র আমাদের যে কি পয়েন্টগুলো রয়েছে সেগুলোই যেন আমরা শুধুমাত্র প্রেজেন্ট করি। আমরা যেন এক্সেস কোনো ইনফরমেশন আমাদের মূল রিপোর্টে ডেটা প্রেজেন্টেশনের সময় প্রেজেন্ট না করি। আমাদের যদি অতিমাত্রায় কোনো ইনফরমেশন বা বড় কোনো টেবিল বা বেশি কোনো ইনফরমেশন প্রেজেন্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা সেগুলোকে অ্যাপেন্ডিক্সে প্রেজেন্ট করতে পারি। আমাদের খেয়াল করতে হয় ডেসিমাল স্পেস আমরা যেগুলো আমাদের রিপোর্টে ব্যবহার করব, অথবা যে ফন্ট আমরা ইউজ করব আমাদের রিপোর্টে, অথবা ডেটা প্রেজেন্টেশনের জন্য আমরা যে কলামগুলো ইউজ করব টেবিলে, সেগুলোর ওয়াইড গুলো যেন পুরো রিপোর্ট জুড়ে একই রকম হয়। আমি যদি দশমিকের পরে 2 ঘর ব্যবহার করি পুরো রিপোর্টে, টেবিলে হতে পারে, ডেটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে হতে পারে, আমি যে ফন্টগুলো ইউজ করব টেবিলে, আমি যে কলাম ওয়াইড ইউজ করব, সেগুলো যেন পুরো রিপোর্ট জুড়ে ডেটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে একই রকম হয়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদের ডেটা প্রেজেন্টেশনটা ঠিক ততখানি টেকনিক্যাল হবে যতখানি আমাদের অডিয়েন্সরা বুঝতে পারে এবং আমাদের ডেটার নেচার সাপোর্ট করে। আমাদের শুধুমাত্র মিন বা ফ্রিকোয়েন্সি প্রেজেন্টেশনের মাধ্যমেই না, অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পি ভ্যালু, টি ভ্যালু, এগুলোর পাশাপাশি এগুলোও আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা শুধুমাত্র মিন বা ফ্রিকোয়েন্সি শো করব না, অন্যান্য যে সমস্ত সাপোর্টিং ফাইন্ডিংসগুলো রয়েছে আমাদের, সেগুলোকেও আমরা ব্যবহার করার চেষ্টা করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রবাবিলিটি ভ্যালু, টি ভ্যালু, এই বিষয়গুলো। আমাদের ডেটাকে ফাইনাল প্রেজেন্টেশনের আগে অবশ্যই সর্ট করে নিতে হবে। সর্টিং এর মাধ্যমে আমরা সারিবদ্ধভাবে ডেটাকে সহজেই বুঝতে পারি। আর আমাদের ডেটাকে একই সঙ্গে গ্রুপিংও করে নিতে হবে। গ্রুপিং এর মাধ্যমে আমরা ডেটাকে ক্লিয়ারলি বুঝতে পারি। যেমন আমি যদি 100 জন কিশোরের কাছ থেকে তথ্য নিই, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনকে যদি আমি সর্ট করি, আমি হয়তো 0 থেকে
হয়তো 16 ঘর বা 17 ঘর বা তারও বেশি আমি পেতে পারি। সর্টিং এর মাধ্যমে আমি কিন্তু বুঝতে পারবো আমার ডাটার রেঞ্জটা কি, সর্বনিম্ন ভ্যালু কি, সর্বোচ্চ ভ্যালু কি। আবার আমি যখন হচ্ছে গ্রুপিং করে নেব, যেমন হচ্ছে ইলিটারেট কতজন আছে, প্রাইমারি স্কুল পাস করা কতজন রয়েছে, সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট করা কতজন রয়েছে, টারশিয়ারি এডুকেশন কমপ্লিট করা কতজন রয়েছে, এইভাবে আমি যদি গ্রুপিং করে নিই তাহলে সর্টিং এবং গ্রুপিং এর মাধ্যমে আমি আমার যে ডেটা রয়েছে 100 জন কৃষকের, সেই ডেটাকে খুব সহজেই বুঝতে পারবো, ক্যাটাগরাইজেশন করতে পারবো খুব সহজেই। আমাদের গ্রাফ, চার্ট বা টেবিল এরকম হতে হবে যেন সেগুলো আমাদের অডিয়েন্সের মনে যে প্রশ্ন জাগবে সেই প্রশ্নের উত্তর দেয়, বরং অডিয়েন্সের মনে বিভ্রান্তি তৈরি থেকে বা অডিয়েন্সকে থামিয়ে দেওয়া হচ্ছে, অডিয়েন্সের মনে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো সহজেই উত্তর দেয়, অর্থাৎ কমপ্লিট হয়। আমরা ডেটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে যদি টেবিল ইউজ করি তাহলে যে ক্ষেত্রে আমরা খুব স্বল্প পরিসরে স্বল্প জায়গায় নিউমেরিক্যাল ভ্যালুর মাধ্যমে কোনো কিছু প্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা টেবিলকে ব্যবহার করতে পারি। আমরা টেবিলকে ব্যবহার করতে পারি কম্পারিজনের জন্য একাধিক গ্রুপিং, একাধিক ক্যাটাগরির মধ্যে কম্পারিজনের জন্য টেবিলে আমরা ডেটা ফাইন্ডিংস গুলোকে বসিয়ে আমরা টেবিলের মাধ্যমে ডেটাকে প্রেজেন্ট করতে পারি। আমাদের কোনো স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্সের ডেটা যদি ক্যারেক্টারিস্টিক্সের যদি অ্যাবসেন্স থাকে বা প্রেজেন্স থাকে, সেটাকে আমরা দেখাতে পারি। যেমন একটু আগে যে উদাহরণটার কথা বললাম, আমাদের 100 জন কৃষক থাকলে কতজন ইলিটারেট রয়েছে আমরা বুঝতে পারবো টেবিলের মাধ্যমে, কতজন প্রাইমারি সম্পন্ন করা রয়েছে আমরা বুঝতে পারবো, কতজন সেকেন্ডারি ক্লাস শেষ করা রয়েছে আমরা সেটা বুঝতে পারবো। আমার ডেটায় যদি কোনো ইলিটারেট পিপল না থাকে তাহলে টেবিল দেখে আমি সহজেই বুঝতে পারবো যে আমার ডেটায় ইলিটারেট পিপল নেই, ইলিটারেট ফার্মার নেই। আবার যদি থাকে কতজন রয়েছে সেটা আমরা টেবিল দেখে এক নজরে খুব সহজেই বুঝতে পারবো। এই ক্ষেত্রে আমরা টেবিলকে ব্যবহার করতে পারি। এখন আমরা আসছি আমরা কোন কোন ক্ষেত্রে ফিগারকে ব্যবহার করতে পারি। আমরা ট্রেন্ড দেখানোর ক্ষেত্রে, প্যাটার্ন দেখানোর ক্ষেত্রে, ডেটার মধ্যে রিলেশনশিপ, একাধিক ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখানোর ক্ষেত্রে আমরা ফিগার ব্যবহার করতে পারি। আমাদের রিসার্চের রেজাল্টকে সামারি ফর্মে প্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা ফিগারকে ব্যবহার করতে পারি। আমাদের কোনো ফেনোমেনা, ক্যারেক্টারিস্টিক্স বা ইভেন্টস বা জিওগ্রাফিক্যাল কোনো ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্টেশনের ক্ষেত্রেও আমরা ফিগারকে ব্যবহার করতে পারি। অর্থাৎ ইন ব্রিফ কোনো একটি বিষয়কে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে অডিয়েন্সের সামনে ফুটিয়ে তোলার ক্ষেত্রে আমরা ফিগার ব্যবহার করতে পারি। আমরা তাহলে টেক্সট কখন ব্যবহার করব? একটু আগে আমরা দেখলাম টেবিল কখন আমরা ব্যবহার করব, আমরা ফিগার কখন ব্যবহার করব, তাহলে আমরা টেক্সটও ব্যবহার করতে পারি ডেটা প্রেজেন্টেশনে। কখন? যখন আমাদের মেইন ফাইন্ডিংস এর সাথে আমরা কোনো একটা ডেটা প্রেজেন্ট করতে চাই যেটা আমাদের মেইন ফাইন্ডিংস এর সাথে সরাসরি ডাইরেক্টলি রিলেভেন্ট না। যেমন উদাহরণ দিয়ে যদি বলি, আমরা হয়তো এভারেজ ফ্যামিলি সাইজ আমাদের কৃষকদের পেলাম 6.5, যেটা আমাদের ন্যাশনাল এভারেজ যে ফ্যামিলি সাইজ রয়েছে তার তুলনায় বেশি। সেই ক্ষেত্রে আমরা ন্যাশনাল এভারেজ ফ্যামিলি সাইজ যদি উদাহরণ হিসেবে 5.4 আমরা বলতে চাই, সেটা যদি আমরা উল্লেখ করি আমাদের রিপোর্টে টেক্সটের মধ্যে, সেটা আমরা করতে পারবো। অর্থাৎ ডাইরেক্টলি আমাদের ফাইন্ডিংসের সাথে রিলেটেড না, কিন্তু সাপোর্টিং হিসাবে কোনো ইনফরমেশন থাকলে সেই ডেটাটা আমরা আমাদের টেক্সটে দিতে পারি। যে ডেটাটা খুব বেশি জটিল না এবং বড় না, খুব সহজেই বোঝা যায় এবং আমাদের
রিপোর্টে বা থিসিসে বা ম্যানুস্ক্রিপ্টে আমরা খুব সহজেই খুবই ছোট একটা ইনফরমেশন দিতে চাই অডিয়েন্সকে, সেক্ষেত্রে আমরা সেই ডেটাটাকে টেক্সটে ব্যবহার করতে পারবো। যদি এমন হয় কখনো যে আমাদের টেবিলে শুধুমাত্র একটি বা দুটি কলাম হচ্ছে ডেটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে টেবিল ব্যবহার না করে আমরা সরাসরি টেক্সটে আমরা ডেটাটার প্রেজেন্টেশন করতে পারি। অর্থাৎ টেবিল যদি খুব ছোট হয় সেক্ষেত্রে আমরা সরাসরি টেক্সটে ডেটাটাকে প্রেজেন্ট করতে পারি। এখন আমরা আলোচনা করতে চাই, আমরা যদি ফিগার কখনো আমাদের ম্যানুস্ক্রিপ্টে দিতে চাই তাহলে আমাদের কিছু নিয়ম মেনে ফিগার তৈরি করতে হয়, সেই নিয়মগুলো সম্পর্কে। তার আগে একটু আমরা বলে নিই ফিগার কি। ফিগার হচ্ছে গ্রাফিক্যাল ফর্মে স্ট্যাটিস্টিক্যাল ডেটাকে প্রেজেন্টেশনের যে ডিভাইস, সেটাকে আমরা ফিগার বলতে পারি। ফিগার বিভিন্ন রকমের হতে পারে, যেমন গ্রাফ হতে পারে, চার্ট হতে পারে, ম্যাপ হতে পারে, স্কেচ হতে পারে, ডায়াগ্রাম হতে পারে, ড্রয়িং হতে পারে। তো একটি ভালো ফিগারের যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে সেগুলো হচ্ছে, প্রথমত ক্লিয়ার একটি টাইটেল থাকতে হবে, এবং এই টাইটেলটা ডেটাকে যেন ক্লিয়ারলি ডেসক্রাইব করে সেই বিষয়টা থাকতে হবে, সেই বিষয়টা ইনশিওর হতে হবে। অর্থাৎ ফিগারের টাইটেলটা যেন একেবারে সেলফ এক্সপ্লেনেটরি এবং ক্লিয়ার হয়, সেই বিষয়টা খেয়াল করতে হবে। ফিগারটা হতে হবে খুব সিম্পল, যেন এটা সহজেই আমরা যে মেসেজটা বা ইনফরমেশনটা অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে চাচ্ছি সেটা পৌঁছে দিতে পারে। ফিগারটা আবার এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন সেটা হচ্ছে আবার ওভার সিম্পলিফিকেশন না হয় বা মিস ইন্টারপ্রিটেশন না করে, অথবা অডিয়েন্সের বুঝতে কোনো রকম সমস্যা না হয়, ডিস্টরশন তৈরি না করে অডিয়েন্সে, এরকম হতে হবে। ফিগারের ডেটা আমাদের প্রেজেন্টেশনের সময় এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে। ফিগার আমাদের খুবই কি বলবো যে কম পরিমাণে ব্যবহার করতে হবে, এমনভাবে ব্যবহার করতে হবে যেন সেটা অরিজিনালি আমি যে বিষয়টা প্রেজেন্ট করতে চাই সেই বিষয়টা প্রেজেন্ট করে। খুব বেশি পরিমাণে যদি আমরা ফিগার দিয়ে দিই তাহলে হচ্ছে পরিচ্ছন্নভাবে একটি বিষয়কে ফুটিয়ে তোলার থেকে অডিয়েন্সের মনে বিরক্তি আসতে পারে, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। যদি একটি ফিগার রিপোর্টের হাফ পেজের চেয়ে বড় হয় তাহলে সেই ফিগারটিকে একটি সেপারেট পেজে দেওয়াই সবচেয়ে ভালো, দিতে হবে। এবং ফিগার সবসময় এমন হবে, আগে টেক্সটে উল্লেখ করব যে কৃষকদের, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কৃষকদের শিক্ষাগত যোগ্যতা 4.1 নং ফিগারে দেখানো হলো। আগে টেক্সচুয়াল ডিসকাশনে ফিগারের উল্লেখ করতে হবে, সরাসরি ফিগার দেওয়ার পরে আমি সেটার ব্যাখ্যা যেন না করি, যেন না বলি যে ফিগার 4.3 কৃষকদের শিক্ষাগত যোগ্যতার ডিস্ট্রিবিউশন শো করছে। এটা বলার থেকে বেটার হচ্ছে টেক্সচুয়াল ডিসকাশনে আগে বলে দেওয়া ফিগার 4.3 কৃষকদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিস্ট্রিবিউট করছে, দেখাচ্ছে। বলার পরে ফিগার 4.3 আমি দেব, তারপর সেই 4.3 এর ব্যাখ্যা দিতে পারি ফিগারের, কিন্তু আগে উল্লেখ করতে হবে, তারপর ফিগারটা দিতে হবে। ফিগারকে সবসময় নাম ধরে বলতে হবে, যেমন ফিগার 4.3 বলা যাবে না যে উপরের ফিগার বা নিচের ফিগার, এভাবে বলা যাবে না। উপরের ফিগার শো করে যে, নিচের ফিগার দেখায় যে, এভাবে বলা যাবে না। বলতে হবে ফিগার 4.3 শো করে যে, ফিগার 4.3 ব্যাখ্যা করে যে, দেখায় যে, রিভিল করে যে, এভাবে বলতে হবে। অর্থাৎ ফিগারটার
নাম্বার ধরে ফিগারকে উল্লেখ করতে হবে। এবং ফিগারের নাম্বারিং এর ক্ষেত্রে অ্যারাবিক নিউমারিক্যাল ব্যবহার করতে হবে, রোমান না। অর্থাৎ ইংলিশ যেটা 1 2 3 4 আমরা ব্যবহার করি সেরকম অ্যারাবিক ব্যবহার করতে হবে, রোমান অক্ষর ব্যবহার করা যাবে না। আর ফিগারের টাইটেল সবসময় ফিগারের নিচে উল্লেখ করতে হবে। আমরা জানি টেবিলের টাইটেল থাকে টেবিলের উপরে আর ফিগারের টাইটেল থাকে ফিগারের নিচে, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। ফিগারের ভেতরে আমাদের বিভিন্ন রকম লিজেন্ড ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি একটা গ্রাফ ব্যবহার করি, লাইন গ্রাফ যদি ব্যবহার করি, বিভিন্ন লাইন যদি সেখানে থাকে, প্রতি কালারের লাইন, প্রতিটি কালার কি নির্দেশ করছে সেটা আমাদেরকে লিজেন্ডে উল্লেখ করে দিতে হবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে ফিগারের বা গ্রাফের আমাদের বিভিন্ন এক্সিসে কি থাকে, কার্ভ গুলো কি বোঝায়, গ্রাফের ডেটা প্লট গুলোর লিজেন্ড কি, সেই বিষয়গুলোকে লেবেল করে দিতে হবে এবং সেগুলো উল্লেখ করতে হবে। আমাদের কোনো ফটোগ্রাফ ইউজ করলে সেই ফটোগ্রাফে আমরা আমাদের মূল বিষয়টা কোথায় রয়েছে, কোনো ম্যাপ ইউজ করলে সেই ম্যাপে আমরা কোন লোকেশনটাকে স্পেসিফিক্যালি দেখাতে চাই সেই বিষয়গুলোকে আমাদের লেবেল করে দিতে হবে, আমাদের উল্লেখ করে দেখিয়ে দিতে হবে। আমরা যদি ইমেজ বা ম্যাপ ব্যবহার করি সেক্ষেত্রে স্কেল বার বলে একটি বিষয় রয়েছে, সেটা আমাদের উল্লেখ করতে হবে। এরপরে আমরা কোনো ম্যাপ যদি ব্যবহার করি সেখানে আমাদের অক্ষাংশ দ্রাঘিমাংশগুলো উল্লেখ করে দিতে হবে। বেটার হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ফিগার ব্যবহার করা। যদি আমাদের কালারফুল ফিগার ব্যবহার করতেই হয় তাহলে প্রতিটি কালার কি নির্দেশ করে সেই রিজনটি দিয়ে দিতে হবে। শুধুমাত্র দেখতে সুন্দরের জন্য আমরা কালার ব্যবহার করব না। এছাড়াও আমাদের খেয়াল করতে হবে আমরা যদি কোনো রকম মিনকে প্লট করি সেক্ষেত্রে সাথে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড মিন এই বিষয়গুলোকে উল্লেখ করে দেওয়া বেটার, এগুলোকে আমাদের উল্লেখ করে দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের ফিগারে মেজর গ্রিড লাইন, আমরা যে গ্রাফ ব্যবহার করি সেখানে মেজর যে গ্রিড লাইনগুলো রয়েছে সেই গ্রিড লাইনগুলোকে মেজর গ্রিড লাইনগুলোকে ব্যবহার করে মানে উল্লেখ করে দিতে হবে। ছোট ছোট গ্রিড লাইনগুলোকে অ্যাভয়েড করাই ভালো, কারণ ছোট ছোট গ্রিড লাইনের মাধ্যমে ফিগারটা দেখতে অনেক বেশি ক্লামজি মনে হয়। ফিগারের লিজেন্ডের যে ওয়াইড, সেই ওয়াইড যেন পুরো রিপোর্টে যতগুলো আমরা ফিগার ব্যবহার করব সেগুলোর প্রত্যেকটার ওয়াইডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এমন যেন না হয় একটি ফিগারের লিজেন্ড অনেক বড় করে আমরা উল্লেখ করলাম আবার আরেকটি ফিগারের লিজেন্ডকে খুব ছোট করে আমরা উল্লেখ করলাম, এরকম যেন না হয়, সামঞ্জস্য যেন থাকে পুরো রিপোর্ট জুড়ে, সে বিষয়টাকে খেয়াল করতে হবে। আমাদের একাধিক ফিগার যদি আমরা আমাদের ম্যানুস্ক্রিপ্টে বা রিপোর্টে ব্যবহার করি সেক্ষেত্রে ফিগারগুলোর নাম্বার, ফিগারগুলোতে আমরা যে ফন্ট সাইজ ব্যবহার করছি, আমরা যে ফন্ট ব্যবহার করছি, অর্থাৎ আমার পুরো ফিগারটার স্টাইলটা যেন সিমিলার হয়, স্টাইলিস্টিক্যালি যেন আমার ফিগারগুলো সিমিলার হয় সে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। এখন ডেটা প্রেজেন্টেশন এবং ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কিছু কমন মিথ রয়েছে, সেই মিথগুলো আমরা একটু যদি দেখি। যেমন একটি কমন মিথ হচ্ছে যে কমপ্লেক্স অ্যানালাইসিস এবং হচ্ছে বড় শব্দ বা একটু কঠিন শব্দ ব্যবহার করে প্রেজেন্ট করলে সেটা অডিয়েন্সকে ইমপ্রেস করে। এই জিনিসটা আসলে ঠিক না। খুব সিম্পল অ্যানালাইসিসের মাধ্যমে, সিম্পল ওয়ার্ডিং এর মাধ্যমে, সিম্পল টেক্সট ইউজ করে, সিম্পল টেবিল ফিগার ইউজ করে অনেক ভালো ডেটা প্রেজেন্টেশন করা যায়। বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা সবসময় যেন কমপ্লেক্স অ্যানালাইসিস বা কঠিন সায়েন্টিফিক জার্গনের দিকে না যাই, সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের আরেকটি মিথ রয়েছে যে ডেটা কালেকশন শেষ হওয়ার পরে আমরা হচ্ছে ডেটাকে অ্যানালাইসিস করব।
আমরা ডেটা কালেকশন কমপ্লিট হওয়ার আগেও কিন্তু আমাদের ডেটা অ্যানালাইসিসের অংশটুকু আমরা শুরু করতে পারি। আমরা ডেটাকে হয়তো ক্লিনিং করলাম, ডেটাকে হয়তো আমরা সর্টিং করলাম, আমরা হয়তো ডেটাগুলোকে ইনপুট করা শুরু করলাম, অর্থাৎ আমাদের সময় বাঁচাতে পারি আমরা। এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা আরেকটি মিথ রয়েছে যে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসই হচ্ছে মোস্ট অ্যাকুরেট, কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে আসলে কিছু ভালো কিছু ফাইন্ডিংস বের হয়ে আসে না। এই কথাটি আসলে ঠিক নয়, মিথটি আসলে ঠিক নয়। অনেক ভালো ফাইন্ডিংসও আমাদের কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে বের হয়ে আসতে পারে। আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসই আমরা করব না, সম্ভব হলে আমরা যতটুকু সম্ভব হয় আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমাদের আরেকটি মিথ রয়েছে, আমরা ডেটাকে প্রেজেন্ট করে দেই, ডেটা দেখেই মানুষ বুঝে যাবে। নো, নাম্বার কখনো কথা বলতে পারে না। ডেটার মিনিংফুল, কিন্তু সেই মিনিংফুল ওয়েতে ডেটাকে আমাদের প্রেজেন্ট করতে হবে। নাম্বার ইটসেলফ হচ্ছে নিজেকে ব্যাখ্যা করবে না, আমাদেরকে সেটা ব্যাখ্যাটা দিতে হবে। সেজন্য বেটার ডেটা প্রেজেন্টেশন আমরা যে ফর্মেই করি, টেক্সচুয়াল ফর্মে অথবা টেবুলার ফর্মে অথবা ফিগারের মাধ্যমে, তারপর সেটার যথাযথ ব্যাখ্যা দেওয়ার আমরা চেষ্টা করব। এরপর হচ্ছে আমার ডেটা অ্যানালাইসিসে বা ডেটা হ্যান্ডলিংয়ে প্রেজেন্টেশনে যদি কোনো রকম উইকনেস থাকে, সেটাকে চেপে যাওয়া, সেটাকে উল্লেখ না করা, এটা একটা সবচেয়ে বড় ভুল বা একটা মিথ আমরা করে থাকি। আসলে আমার কাজের লিমিটেশন থাকবেই, সেই লিমিটেশনটাকে আমার উল্লেখ করে দেওয়াটাই বরং হচ্ছে আমার কাজের ক্রেডিট, যে আমার এই কাজে এরকম সমস্যা ছিল, এই সীমাবদ্ধতা ছিল। এতে করে রিডার বা অডিয়েন্স মিসগাইডেড হবেন না, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। ফাইনালি আমরা মনে করি কম্পিউটার অ্যানালাইসিস ইজ অলওয়েজ ইজিয়ার এবং বেটার। যত বেশি কম্পিউটারে সফিস্টিকেটেড অ্যানালাইসিস করতে পারি, তত বেশি বুঝি আমার রিসার্চ ফাইন্ডিংস ভালো হলো। আসলে কম্পিউটার অ্যানালাইসিস ডিপেন্ড করবে আমাদের ডেটার সাইজের উপরে, ডেটা নেচারের উপরে, এবং আমাদের কি অবজেক্টিভস রয়েছে, উদ্দেশ্য রয়েছে সেটার উপরে। অনেক ভালো ভালো রিসার্চের অ্যানালাইসিস আমাদের কম্পিউটার অ্যানালাইসিস ছাড়া ম্যানুয়াল অ্যানালাইসিসের মাধ্যমেও আমরা বের করে নিয়ে আসতে পারি। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। তো এই হলো আমাদের আজকের ক্লাস সম্পর্কে। গত ক্লাসে আমরা পড়েছিলাম ডেটা ম্যানেজমেন্ট প্রসেসিং, আজকে আমরা পড়লাম ডেটা ম্যানেজমেন্ট প্রেজেন্টেশন। তো সবাইকে ধন্যবাদ। যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করা যেতে পারে। সবাই ভালো থেকো, সবার শুভকামনা করছি। ধন্যবাদ সবাইকে।